আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে পাওনা নিয়ে সিটি কর্পোরেশন ও পিডিবি মুখোমুখি। 22 কোটি টাকা বকেয়া বিল চায় পিডিবি। সিসিকের দাবি 45 কোটি টাকা ক্ষতিপূরণ। সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা নাতির মৃত্যু। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মুজিববর্ষ উপলক্ষে সিলেটে বসেছে ব্যাডমিন্টনের জমজমাট আসর। 4 ক্যাটাগরিতে অংশ নিয়েছেন নারী পুরুষ 2.5 শতাধিক শাটলার। ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ সহ 8 দফা দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন। দেশে করোনায় আরও 18 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 794। সিলেটে করোনায় প্রাণ গেল 3 জনের, 19 জন শনাক্তের দিনে সুস্থ হলেন 14 জন। বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ স্কুলের রজত জয়ন্তী পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে পাওনা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বিদ্যুৎ বিল বাবদ সিসিকের কাছে পিডিবির পাওনা প্রায় 22 কোটি টাকা। বকেয়া পাওনা আদায় সিসিককে চাপ দিচ্ছে পিডিবি। পক্ষান্তরে নগরীতে ভূগর্ভস্থ সঞ্চালন লাইন স্থাপনের সময় রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ পিডিবির কাছে 45 কোটি টাকা দাবি করছে সিসিক। পিডিবির দাবি, বকেয়া বিল পরিশোধ না করতে সিসিক অহেতুক ক্ষতিপূরণের টাকা দাবি করছে। সিসিক সূত্র জানায়, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 14.5 কিলোমিটার বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন করা হয়েছে। নিরাপদ বিদ্যুতায়ন ও মাটির উপরস্থ তারের জঞ্জাল থেকে মুক্তি পেতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আগামীতে আরও 25 কিলোমিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার স্থাপন করা হবে নগরীতে। সিসিক বলছে, 14.5 কিলোমিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার স্থাপনে খোরাখুরির কারণে নগরীর ব্যস্ততম সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সব মিলিয়ে সিসিকের ব্যয় হয়েছে 45 কোটি টাকা। যেহেতু কাজ করছে পিডিবি, সেহেতু সংস্কারের এই টাকা তাদেরই দেওয়ার কথা। ক্ষতিপূরণের এই 45 কোটি টাকা চেয়ে সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে সিসিক। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ বিল বাবদ প্রায় 22 কোটি টাকা পাওনা পিডিবির। বকেয়া এই টাকা আদায়ে পিডিবি চাপ দিচ্ছে সিসিককে। বছরের পর বছর ধরে বিল পরিশোধ না করায় এক পর্যায়ে পিডিবির বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছিল 32 কোটি টাকায়। পিডিবির চাপে চলতি বছরে 2 দফায় 10 কোটি টাকা পরিশোধ করে সিসিক। বর্তমানে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে 22 কোটি টাকা। পিডিবি সূত্র জানায়, 111-এর সময় সিলেট সিটি কর্পোরেশন সকল বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছিল। এরপর থেকে বিল বকেয়া পড়তে থাকে। বারবার তাগিদ দিয়ে চিঠি পাঠালেও অর্থ সংকটের কথা বলে বিল পরিশোধ থেকে বিরত থাকে সিসিক। ফলে বকেয়া বিল জমে পাহাড় সম হয়। বকেয়া বিল ও ক্ষতিপূরণ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প বাস্তবায়নে রাস্তার অনেক ক্ষতি হয়েছে। অ্যাসফল্ট রাস্তা কেটে বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে। প্রকল্পের শুরুতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল পিডিবিকে সহযোগিতা করা হবে, কিন্তু এত বড় অঙ্কের ক্ষতি সিসিকের পক্ষে একা পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য। তাই পিডিবির কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা আলোচনা সাপেক্ষে হয়তো পুনর্নির্ধারণ করা যেতে পারে। নূর আজিজ বলেন, নগরবাসী ঠিকমতো পানির বিল ও হোল্ডিং ট্যাক্স দেন না। এগুলো নিয়মিত পেলে বিদ্যুৎ বিল এত বকেয়া পড়ত না। পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির এ ব্যাপারে বলেন, সিটি কর্পোরেশনের কাছে পিডিবি বকেয়া বিল বাবদ 22 কোটি টাকা পাবে। এখন বকেয়া পরিশোধ না করে উল্টো ক্ষতিপূরণ চাচ্ছেন তারা। বকেয়া বিল পরিশোধের বিষয়টি ভিন্ন খাতে নিতে সিটি কর্পোরেশন এমন করছে। আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ প্রকল্প লাইনের শুরুতে সিটি কর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েছিল তারা সহযোগিতা করবে। কোনো ধরনের ক্ষতিপূরণ লাগবে না বলে প্রকল্প সংশ্লিষ্টদের আশ্বস্ত করা হয়েছিল। এখন টাকা দাবি করা হচ্ছে। প্রকল্পের রাস্তার ক্ষতিপূরণ বাবদ কোনো বরাদ্দই নেই। তাই সিটি কর্পোরেশনের অযৌক্তিক এমন দাবি পূরণ সম্ভব হচ্ছে না। সিলেটের কানাইঘাট উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাওড়া পূর্ব গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাদের প্রাণহানি হয়েছে তারা হলেন ওই এলাকার মাওলানা ফখরুদ্দিন ও তার নাতি আরিফুল ইসলাম। দাদা নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে নিজ চাওড়া গ্রামের মাওলানা ফখরুদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী ও মাওলানা ফখরুদ্দিন নিজে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ফোন করে তার ছেঁড়ার বিষয়টি জানান। এরপরও টনক নড়েনি বিদ্যুৎ কর্তৃপক্ষের। তারা সকাল পর্যন্ত বিদ্যুতের এই লাইন মেরামত করেননি। সোমবার মাওলানা ফখরুদ্দিনের নাতি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এই অবস্থায় দেখে ফখরুদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দেশের ব্যাডমিন্টনে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট। র্যাঙ্কিংয়ের উপরের প্রায় পুরো অংশ জুড়ে রয়েছে সিলেটের খেলোয়াড়দের নাম। তাই দেশের ব্যাডমিন্টনের রাজধানী হিসেবেও খ্যাতি রয়েছে সিলেটের। ফুটবল ক্রিকেটের মতো জনপ্রিয় না হলেও সিলেটের ক্রীড়ামোদীদের কাছে ব্যাডমিন্টনের কদর তাই কম নয়। তাই তো শীত মৌসুম এলেই জেলা জুড়ে শুরু হয় ছোট বড় টুর্নামেন্ট। সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকটা অনাদরে পড়ে থাকা ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে কাজ করছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজন করেছেন কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। 4 ইভেন্টের দেশের বিভিন্ন জেলার 2.5 শতাধিক শাটলার অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। মোজাম্মেল হকের তোলা ছবিতে বিস্তারিত আমার করা একটি রিপোর্টে। দীর্ঘদিন পর আবারও শাটলারদের পদচারণায় মুখরিত সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টকে ঘিরে এ যেন এক অসাধারণ ক্রীড়া উৎসব। কোভিডের প্রভাব ও ক্রীড়া সংশ্লিষ্টদের উদাসীনতায় থমকে যাওয়া সিলেটের ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট যেন একটু স্বস্তির সুবাতাস। সিলেট সহ বাংলাদেশের 2.5 শতাধিক শাটলার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। প্রথমবারের মতো নারীরাও সুযোগ পেয়েছেন নিজেদের নৈপুণ্য প্রকাশের। না, আমরা পাবনা থেকে আসছি, আর এখানে পরিবেশটা অনেক ভালো, এমনিতে অনেক ভালো, আর খেলার পরিবেশটা অনেক নিয়ম শৃঙ্খলাভাবে আর ইন্টারন্যাশনাল নিয়মেই খেলা হচ্ছে। এমনিতে অনেক সুন্দর নিয়ম কানুন, আমাদের আবার থাকা খাওয়া সব কিছু সুযোগ সুবিধা অনেক ভালো, আমাদের হোটেল দিছে অনেক ভালো। আমরা পাবনা থেকে 4 জন আসছি। 4 জনের এখনো তো হচ্ছে, আমাদের তো এখনো খেলা হয়নি, ছেলেদের খেলা হয়েছে, খেলতেছে আর কি, এখনো রেজাল্ট। স্থানীয়ভাবে আয়োজিত এই টুর্নামেন্টের মানকে জাতীয় পর্যায়ের বলে মনে করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা টপ লেভেলের কোচ ও আম্পায়াররা। টুর্নামেন্ট কমিটির নানা সুযোগ সুবিধার উল্লেখ করে তারা করছেন ভূয়সী প্রশংসা। আমি আমার বন্ধু এবং সহ খেলোয়াড় কাউন্সিলর আজাদকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। মেয়েরা ন্যাশনাল হলে বা ইন্টারন্যাশনাল হলে এরা খেলার সুযোগ পায়, আর ওদের প্র্যাকটিসে এর সুযোগ হয় না। এবং ওমেন্স ডাবলস আছে, যে কারণে বিভিন্ন জেলা থেকে প্রায় বাংলাদেশের 64 জেলা থেকেই খেলোয়াড়রা আসছে। সিনিয়রদের সাথে খেলে ওদের খেলার নৈপুণ্য আরও বাড়বে বলে আমি আশাবাদী। তো ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের টুর্নামেন্টে যে মহিলা খেলোয়াড়রা দেশের বিভিন্ন স্থান থেকে এসে খেলার সুযোগ পাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তাদের এক্সপোজার এবং ভিন্ন ভিন্ন পরিবেশে আর ম্যাচ খেলে ম্যাচ টেম্পারমেন্ট অর্জনে তাদেরকে অফকোর্স সহায়তা করবে। সিলেটের সাবেক ব্যাডমিন্টন তারকারা বলছেন, কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে পারে এখানকার তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস। এমন আয়োজনের তারিফ ছড়ছে ঢাকা থেকে আসা অতিথিদের মুখেও। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাডমিন্টন প্লেয়াররা অবহেলিত, যার কারণে আমাদের বাংলাদেশের টুর্নামেন্টগুলো খুবই কম হয়। ফেডারেশন বলেন বা ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা ডিভিশন লেভেল বলেন। তা এটাতে একটা উদাহরণ সৃষ্টি করেছে আজাদ ভাই 2018-তে এর চেয়ে আরও বড় পরিসরে হয়েছিল। এইবার কোভিডের কারণে কিছু আমরা একটু কম, প্লেয়াররা একটু কম নিয়ে, তারপরেও 300 শাটলার অনেক। গত বছর আরও বেশি হয়েছিল, MHR সারা দেশ থেকে এসেছিল, এবার শুধু আমাদের সিলেট বিভাগে। আপনি দেখবেন যে আগের যারা জাতীয় দলের খেলোয়াড় ছিল, রাসেল কবির সুমন ভাই, তারপরে দুলাল সিলেটের, ওরা এখন একাডেমি করছে। এই লেভেলের প্লেয়াররা এবং এই ধরনের ট্যালেন্টরা যখন একাডেমিতে আসবে, তখন নতুন নতুন প্লেয়ার আরও ভালো হবে। এবং দেখেন অর্গানাইজার যারা, যেমন আজাদ ভাইয়ের মতো মানুষ এই যে সারা বাংলাদেশে নিয়ে একটা টুর্নামেন্ট করছে, যেটা আমাদের এই ব্যাডমিন্টনের ডেভেলপমেন্টের জন্য, প্লেয়ারদের জন্য একটা বিশাল একটা কিছু। আর যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে, তিনি বলছেন তার এই আয়োজন স্থানীয় ও জাতীয় ব্যাডমিন্টনে উপকারে আসলেই তবেই তার সার্থকতা। এই টুর্নামেন্টে
দুইটি ইভেন্ট এবার আমরা একটু বেশি রেখেছি। তার একটি হলো গিয়ারি প্রমিলা ডাবলস এবং মিক্সড ডাবলস। আমাদের সিলেটের ব্যাডমিন্টনে এমনিতেই আমাদের গৌরব, খুব খুব ভালো আমাদের অবস্থান সারা দেশের মধ্যে, কিন্তু আমাদের প্রমিলাদের অবস্থা খুব ভালো নয়। সেই জন্যই আমরা প্রমিলা ব্যাডমিন্টনগুলো নিয়ে এসেছি এখানে। বাংলাদেশের সেরা সেরা প্রমিলা যেখানে মহিলারা যারা আছেন ব্যাডমিন্টন খেলে তারা এখানে নিয়ে এসেছি। আমাদের সিলেটেরও 3-4টি টিম রয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের সিলেটের ব্যাডমিন্টন, মহিলা ব্যাডমিন্টন আরও বৃদ্ধি হবে, আরও এগিয়ে আসবে, আরও বাইর হবে। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টে প্রথম দিন সোমবার 48টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবগুলো খেলাই হয়েছে নকআউট ভিত্তিতে। মঙ্গলবার সকাল 10টা থেকে পুনরায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার সব ধরনের গাড়ি চলাচল বন্ধ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার দুপুর 12টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ ও সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মোটরযান আইন অনুযায়ী চালকের আসন সংযোজন, সিএনজি অটোরিকশায় গ্রিল সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে চলাচলকারী অটোরিকশা বন্ধ সহ 3 জনের অধিক যাত্রী বহন না করা ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে বাস মালিক ও শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন লস্করের সভাপতিত্বে এবং ঢাকা দক্ষিণ ভাদেশ্বর মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুজ্জামান জোয়াহির, সিলেট তামাবিল বাস মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সিলেট জেলা মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক আব্দুল মালিক শেখু সহ আরও কয়েকজন বাস মালিক ও শ্রমিক নেতা। দেশে করোনা ভাইরাসে আরও 18 জনের মৃত্যু হয়েছে। গত একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আরও 794 জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,591 জনে, আর মোট শনাক্ত হয়েছে 15,58,758 জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 3.19%, আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.87%। গত একদিনে সুস্থ হয়েছেন 834 জন। এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 15,19,588 জন। সুস্থতার হার 97.49%। করোনায় মৃত্যুর হার 1.77%। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের 7 জন, চট্টগ্রাম বিভাগের 5 জন, রাজশাহী বিভাগের 1 জন, খুলনা বিভাগের 1 জন, বরিশাল বিভাগের 1 জন এবং সিলেট বিভাগের 3 জন রয়েছেন। রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছিল মৃত্যুশূন্য। গত 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু অশনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি, তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরও সেই প্রবণতা অব্যাহত আছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 3 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 19 জন, আর একই সময় সুস্থ হয়েছেন 14 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও 19 জনের, যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা 54,645 জন, আর নতুন 3 জন সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,167 জনে।
প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই ১৯ জনের মধ্যে ১৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন। বিভাগে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪,৬৪৫ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩,৬৬০ জন, সুনামগঞ্জে ৬,২৪০ জন, হবিগঞ্জে ৬,৬৩৪ জন ও মৌলভীবাজারে ৮,১১১ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় সিলেটে ১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা, বাকি ৪ জন মৌলভীবাজার জেলার। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১,১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন। অপরদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাহরাইনের নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। শুক্রবার স্কুল মিলনায়তনে রজত জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সিনিয়র শিক্ষক সঞ্জিত কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মাহমুদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলের শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুইস চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক কাউন্সিলের সদস্য আইনুল হক, পরিচালনা পর্ষদের সদস্য প্রকৌশলী জয়নুল আবেদিন ও স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সুরাইয়া শারমিন। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।